আমি মজলুম জননেতা মরহুম আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে যোগ্যতা না থাকলেও আমার দুই একটা কথা আমার বলতেই হয়। বিশ্ববিদ্যালয় জীবনে সে 45-50 বছর আগের কথা। ভাসানী যখন ইউরোপ নামে একটা বই পড়েছিলাম, খন্দকার মোহাম্মদ ইলিয়াসের লেখা, খুব সম্ভবত তিনি মৌলানা সাহেবের প্রাইভেট সেক্রেটারি ছিলেন। সেই বইতে এই ভূখণ্ডের ভবিষ্যৎ সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী বলা ছিল, যেটা 1958 সালে সামরিক শাসক আইয়ুব খান এই বইটা বাতিল করে দেন। সেটা আপনারা জানেন, কোনো পুস্তক বাতিল করে দিলে, নিষিদ্ধ করে দিলে এটা বেশি বিক্রি হয়। একইভাবে তারও বহুল প্রচার পেয়েছে। সেখানে মৌলানা সাহেব এই ভূখণ্ড সম্পর্কে, এখানকার স্বাধিকার আন্দোলন সম্পর্কে, স্বাধীনতার ভবিষ্যৎ সম্পর্কে যা যা বলেছিলেন আমি পরবর্তী জীবনে দেখেছি, তা এক্স্যাক্টলি সেটা বাংলাদেশে ঘটেছে। এই উপমহাদেশের ইতিহাস যতদিন লেখা হবে এবং লিখিত যেটা আছে, তার সমসাময়িক কালের এবং তার মৃত্যুর আগ পর্যন্ত ইতিহাসে মৌলানা ভাসানীর নাম একজন মজলুম, দেশপ্রেমিক, বিরোধী দলীয় রাজনৈতিক নেতা হিসাবে উল্লেখিত আছে এবং সেটা তার ভূমিকা হিসাবে আমরা স্মরণ করি। যদি কোনো কারণে মৌলানা সাহেব সরকারে যোগ দিতেন বা সরকারের অংশ হতেন, তাহলে হয়তো উনি রাজনৈতিকভাবে আর অবিতর্কিত থাকতেন না। যাই হোক, যদি 1970-এর নির্বাচনে, আমি আলাপ করছিলাম একটু আগে সভাপতির সাথে, যদি তিনি অংশগ্রহণ করতেন, তাহলে এই ভূখণ্ডে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার একক নেতৃত্ব হিসাবে তার অভ্যুদয় হতো না। এটা ভুল কি সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে, আমি বলার কেউ না। কিন্তু যে একক নেতৃত্বের অভ্যুদয়ের কারণে যে এখন আয়নতান্ত্রিকতার সৃষ্টি এই দেশ দেখেছে, হয়তোবা সেটা হতো না। ইতিহাসে অনেক কিছু হতে পারতো, অনেক কিছু হয়নি, কিন্তু যা হয়েছে তাই তো ইতিহাস। মৌলানা ভাসানী 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব, 69-এর গণ অভ্যুত্থানের পটভূমি রচিত না করলে, তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের সম্ভবত 11 দফার সাথে একাত্মতা প্রকাশ করে সে গণ অভ্যুত্থান যদি সৃষ্টি না করতেন, তখন শেখ মুজিব বোধহয় জেলেই পৌঁছতেন। তিনি যদি 1948 সালের এই তো আওয়ামী মুসলিম লীগ যেটা সৃষ্টি হয়েছিল, তার সভাপতি হিসেবে 49 নাকি 49-এর 23শে জুন খুব সম্ভবত সৃষ্টি না করতেন, মুসলিম লীগের শাসনের বিরুদ্ধে আওয়ামী মুসলিম লীগের জন্ম যদি না হতো, তিনি যদি সভাপতি না হতেন, অ্যাডভোকেট শামসুল হক অল্প বয়সে, যিনি টাঙ্গাইলের এমপি নির্বাচিত হয়েছিলেন বিখ্যাত পন্নীকে হারিয়ে মুসলিম লীগের বিরুদ্ধে উপনির্বাচনে, সম্ভবত তাকে যদি সাধারণ সম্পাদক করা না হতো, তাহলে 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি তো শেখ মুজিব হতেন না। পরবর্তীতে তিনি শামসুল হককে অপসারণ করে ভারপ্রাপ্ত হওয়ার সুযোগ পেতেন না। আওয়ামী লীগ আজকাল বা আগেও কখনো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হিসেবে মৌলানা সাহেবকে স্বীকার করেননি, দিবসও পালন করেননি। শামসুল হক কে ছিলেন তাও তারা ইতিহাসে লেখে না। যে আওয়ামী লীগ তাজউদ্দিনকে স্বীকার করেনি পরবর্তীতে, সে আওয়ামী লীগের কাছে এই আচরণেই আমরা আশা করি। যাই হোক, এই ভূখণ্ড রচনার জন্য 1947, 48 এবং 49-এর আওয়ামী মুসলিম লীগের ভূমিকা, পরবর্তীতে যেটা আওয়ামী লীগ হয়েছে এবং তারপরে যেটা মুসলিম শব্দ বাদ দিয়ে মৌলানা সাহেব আলাদা দল করলেন এবং আওয়ামী লীগ মুসলিমবিহীন আওয়ামী লীগ হয়ে গেলেন, সেগুলো সবই ইতিহাস রচনা হয়েছে মৌলানা সাহেবের হাত ধরে। তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে
যে শেখ মুজিবের মতো একজন স্বৈর শাসকের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিলেন, অন্য কোনো ব্যক্তি ছিল না তার বিরুদ্ধে সেভাবে দাঁড়ানো। 90 বছর বয়সেও তিনি অনশন করেছেন, সেটা তার মতো লোকের পক্ষেই সম্ভব। তিনি কতটা এই দেশের কৃষক শ্রমিকের বন্ধু ছিলেন সেটা তার জীবন কাহিনী যারা পড়েছেন অবশ্যই জানেন। আমাকে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে শিলংয়ে। সেটা একসময় আসামের এই অংশ ছিল, আসামের রাজধানী ছিল। সেই আসামে গিয়ে পাকিস্তানের স্বাধীনতা পূর্ববর্তী সময়েও মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী লাইন প্রথা আন্দোলন করে সেখানে নির্বাচিত প্রতিনিধি হয়েছিলেন এবং সেই দেশের মানুষ তাকে এখনো স্মরণ করে। কাকমারি সম্মেলন থেকে শুরু করে মৌলানা সাহেবের এই দেশের কৃষকের জন্য, শ্রমিকের জন্য, মেহনতি মানুষের জন্য যে সমস্ত সম্মেলন আন্দোলন তিনি করেছেন, এগুলো সবই ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। আমরা যখন ছাত্রদল করি, পরে বিএনপিতে যোগদান করি, আমরা আমাদের পূর্বসূরীদের বলতে শুনেছি যে মৌলানা সাহেবের পরামর্শেই, ওনার নেতৃত্বে ফারাক্কা লং মার্চ কর্মসূচি করতে অনুমতি দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই ফারাক্কা লং মার্চ ইতিহাসে আজীবন, যতদিন ফারাক্কা এবং পদ্মা থাকবে ততদিন পর্যন্ত এই ইতিহাস আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আজও ফারাক্কা লং মার্চের প্রয়োজন আছে, একজন মৌলানা ভাসানীর প্রয়োজন আছে। কিছুদিন আগে আমরা তিস্তা অভিমুখে যাত্রা করেছি। মৌলানা সাহেব বেঁচে থাকলে এই যাত্রা ওনার নেতৃত্বে। আগ্রাসন বিরোধী যে স্লোগান ওখানে লেখা আছে, আমি অনেক জায়গায় উদ্ধৃত করি এই স্লোগান, যে পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। সে বিখ্যাত স্লোগান আমাদের জন্য আর কত বছর প্রাসঙ্গিক থাকবে আল্লাহ মালুম। কিন্তু তিনি সেটা অনুধাবন করেছিলেন তৎকালীন সময়। যাই হোক, ওনার উপরে বক্তব্য দিলে তো যুক্তফ্রন্ট থেকে শুরু করে অনেক বিষয়ে বলতে হবে, সময় হবে না।